আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল তিশার ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। উম আমাকে কি আজকে একটু অন্যরকম দেখা যাচ্ছে? আসলে সেটার একটা কারণ আছে। সেটা হচ্ছে আমি আমার লুকটা একটু চেঞ্জ করেছি। লুক মানে আসলে চেহারা না, আমার হেয়ার স্টাইলটা আমি চেঞ্জ করেছি। আর যেই কারণে আসলে আমার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। কারণ আমার মনে হয় কি যে হেয়ার স্টাইলটাই আসলে মানুষের লুকটাকে একটা বড় চেঞ্জ দেয়। তো আমি কি করেছি? আমার চুলটাকে আমি কেরাটিন করিয়েছি। তো কেরাটিন করানোতে কি হয়েছে? আমার চুলটা এখন সিল্কি শাইনি হয়ে গেছে, স্ট্রেট হয়ে গেছে। আ এই চুলটা আসলে এই ধরনের চুল আমি সবসময় চাইতাম যে, ইস! আমার এরকম চুল হতো। তো যাদের এমনিতে ন্যাচারালি এরকম চুল, আমি ভাবতাম যে তারা কত লাকি। তাদের কিছু করা লাগে না, কষ্ট করা লাগে না। হ্যাঁ, কিন্তু তাদের চুলটা এত সুন্দর হয়ে থাকে। এই যে আমি যখন রিভিউ দিতে আসতাম, আমি তো একেবারে রিভিউ দিয়ে যেতাম। কাটছাঁট করতাম না। তো সেজন্য রিভিউ দিয়ে শুরু করার আগে চুলটাকে যে কতবার আমি আঁচড়াতাম ঠিক করার জন্য, কিন্তু আমার চুল তো ঠিক হতো না। অ্যাজ ইউজুয়াল কি আমার চুলটা আসলে মানে ওয়েভি তো দেখা যেত কি মাঝে, মাঝে এমন বাজেভাবে আমি আপনারা খেয়ালও করেছেন অনেক সময় এত বাজেভাবে চুলটা মানে বেঁকা-তেড়া হয়ে থাকতো, এত ঘাবড়া একটা চুল, ওইটাকে আমি আঁচড়েও ঠিক করতে পারতাম না। তো আমার খুব বিরক্ত লাগতো। তো যাক এখন আমি চুল মানে কেরাটিন করিয়েছি যদিও অনেক কষ্ট হয়েছে ভাই। ২ টা দিন আমি একদম শান্তিতে ঘুমোতে পারি নাই। চুল কানের পিছে নেওয়া যাবে না। তারপরে মানে চাপ দিয়ে শোয়া যাবে না। মানে ২ টা দিন আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। চুলে পানি লাগানো যাবে না। মানে একদম বাজে অবস্থা, হ্যাঁ? মানে খুব কষ্টে কেটেছে। কিন্তু তারপরেও কষ্টের ফল ভালো হয়। এখন তো চুলটা দেখতে ভালো লাগছে। আচ্ছা, তো চুলের কথা অনেক বলেছি। নতুন বাসা দেখানো হয়েছে। নতুন বাসায় এসে নতুন বই কিনেছি। তো চুলটাকে তো একটা নতুন লুক দেওয়া দরকার, ঠিক না? সবকিছুই নতুন হোক, নতুনভাবে জীবন শুরু হোক। সামনে তো নতুন বছর আসছে। তো আমি অত কথা না বলে কোন বইটা রিভিউ দিব সেটা বলতে যাচ্ছি এখন। সেটা হচ্ছে আজকে আমি যে বইটা রিভিউ দিব সেটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল ফিকশন। বইটার নাম হচ্ছে পোন্নিয়িন সেলভান, দ্য ফার্স্ট ফ্লাডস। লেখক কল্কি কৃষ্ণমূর্তি, অনুবাদ খালেদ নকিব, প্রথম প্রকাশ জানুয়ারি 2025, প্রকাশনী চিরকুট প্রকাশনী, প্রচ্ছদ সজল চৌধুরী, পৃষ্ঠা সংখ্যা 288, মুদ্রিত মূল্য 480 টাকা, আর জনরা হচ্ছে হিস্টোরিক্যাল ফিকশন। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি। আসুন শরিক হই কালের মহাযাত্রায়, উঠে পড়ি সময়ের উল্টো রথে, হাজির হই হাজার বছর আগের সুপ্রসিদ্ধ আর ঐশ্বর্যময় চোলা রাজ্যে, যে সাম্রাজ্যের পত্তন করেছিলেন মহান চোলা রাজন্যবর্গ। ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এক সরোবরের সামনে, বীর নারায়ণ হ্রদ, যা আজ পরিচিত বীরানাম হিসেবে। আহ, কি শ্বাসরুদ্ধকর দৃশ্য! অপরূপ সৌন্দর্যের আধার এই বীরনারায়ণ হ্রদের সামনে দাঁড়ালে নিজের অজান্তেই সেই সব দূরদর্শী পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসে, শ্রদ্ধায় আপ্লুত হয় হৃদয়, যারা অনাগত প্রজন্মের কথা ভেবে তৈরি করে গেছেন এরকম বিশাল এক কাঠামো। প্রজন্মের পর প্রজন্ম যে উপকার আজও ভোগ করে চলেছে। আজ পবিত্র আদি মাসের 18তম দিন। প্রতি বছর এই দিনে নদী কিংবা হ্রদের তীরে জমায়েত হয় লোকজন। সপরিবারে চাঁদ রাতের সৌন্দর্য উপভোগের পাশাপাশি আয়োজন করে বনভোজনের। আজ এই বীরনারায়ণ হ্রদের তীরে হাজির হয়েছে এক তরুণ অশ্বারোহী। দুর্ধর্ষ, বুঝলাম না কদিন ধরে আমার কি সমস্যা হচ্ছে, এই দুর্ধর্ষটা বলতে গেলে না আমার সমস্যা হয়। আচ্ছা আমি আবারও বলছি, দুর্ধর্ষ এই তরুণ যোদ্ধার কেতাবের নাম বল্লভ আরিয়ান বন্দিয়া দেবন। তার ক্লান্ত ঘোড়াটা ধীর লয়ে অগ্রসর হচ্ছে, অশ্বারোহীর মধ্যেও তাড়াহুড়োর কোনো লক্ষণ নেই। চারপাশের মনোরম সৌন্দর্য দেখতে দেখতে এগোচ্ছে সে। প্রিয় পাঠক, আসুন আমরাও যোগ দিই বন্দিয়া দেবনের সাথে। হাজির হই দশম শতাব্দীর তামিলনাড়ুতে। বন্দিয়া দেবনের সঙ্গে আমরাও সামিল হই চোরা সাম্রাজ্যের রোমাঞ্চকর কাহিনীর যাত্রায়। তবে রিভিউটি শুরু করছি। এই বইটির আসলে অনেকগুলো পার্ট আছে। যতদূর আমি জানি প্রায় ৬টা না ৭টা পার্ট। তো সেখানে এই বইটা হচ্ছে সেকেন্ড বই, না সরি কি বলছি ১ম বই এটা। মানে এই বইটা থেকেই কাহিনী শুরু। তো বইটা তো অনেক আগেই বের হয়েছে। যতদূর জানি ইন্ডিয়ান যে বইটা মানে ইন্ডিয়ান রাইটার লিখেছেন উনি প্রায় ৫০-এর দশকে সম্ভবত উনি এটা লিখেছিলেন। তো সেই বইটা এখন অনুবাদ হয়েছে আর অনুবাদ হওয়ার পর আমি পড়েছি। তো আস্তে, আস্তে অবশ্যই সবগুলো অনুবাদ বের হবে এবং আমি সবগুলি পড়বো। কারণ ১ম টার কাহিনী এমন এক জায়গায় সে থেমেছে, এমন একটা মানে ষড়যন্ত্র উন্মোচনের সময় বা এমন একটা যুদ্ধের আগে দিয়ে যে মানে ওটা ইন্টারেস্টিং। তো পরের পার্টটা পড়তে মন চাইবেই। তো ১ম এ আমি রিভিউটা দিচ্ছি। এই উপন্যাসের মূল কাহিনী ১০ম শতকের দক্ষিণ ভারতের চোলা সাম্রাজ্য নিয়ে।
রাজনীতি, ষড়যন্ত্র, যুদ্ধ, রাজবংশীয় সম্পর্ক, সাহসিকতার আরো উপাদান নিয়ে উপন্যাসটি লেখা হয়েছে। গল্পের শুরু তখন যখন সুন্দর চোলা অসুস্থ এবং তার সাম্রাজ্যের প্রতি এক ভয়ঙ্কর ষড়যন্ত্র তৈরি হচ্ছে। যুবরাজ আদিত্য কারিকালান ও রাজকুমারী কুন্দবাই দেবীর পারিপার্শ্বিক রাজনৈতিক চক্রান্ত, দূরদৃষ্টি সম্পন্ন যুদ্ধ কৌশল ও রাজার আসন দখলের প্রচেষ্টা হয় গল্পের মূল চালিকা শক্তি। প্রধান চরিত্র বান্দিয়া দেবান, যাকে চোলা রাজ্যে দূত হিসেবে পাঠানো হয় এবং অজানা বিপদ ও বিশ্বাসঘাতকতার মধ্যে গিয়ে উনি পড়েন। এছাড়া নন্দিনীর মতো রহস্যময় চরিত্ররা গল্পে গভীর বৈচিত্র্য এনে দেয়। ইতিহাস কল্পনার এক মিশ্রণ রয়েছে বইটিতে। শুধু যুদ্ধ বা রাজনীতি নয়, সামাজিক পরিবর্তন, বন্ধন, প্রতিশোধ ইত্যাদি থিমও রয়েছে বইটিতে। তামিলনাড়ুর সরোবর, দুর্গ, রাজপ্রাসাদ, ভূমি এগুলো জীবন্তভাবে বর্ণনা করা হয়েছে। বইটিতে এসবের বিস্তারিত বিবরণ দেওয়া আছে, যা পড়লে পাঠকের মনে হবে সে নিজে ওই যুগে ভ্রমণ করছে, এবং এটা সত্যি ইন্টারেস্টিং ছিল। বইয়ের চরিত্রগুলোর গভীরতা রয়েছে। শুধু রাজা ও যোদ্ধা নয়, সাধারণ মানুষের ভাবনা, নারী চরিত্রের শক্তি দুর্বলতা সবই এখানে প্রতিফলিত হয়েছে। কাহিনীতে অনেক স্তরের উত্তেজনা ছিল। ষড়যন্ত্র, যুদ্ধ, রাজনৈতিক পালাবদল, ভালোবেসে দেওয়া সব বিষয় মিলে এক রোমাঞ্চকর দৃশ্য প্রস্তুত করেছে। চোলা রাজ্যের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রেক্ষাপটে বইটি আলোচিত হয়েছে, মানে যেসব সাংস্কৃতিক প্রেক্ষাপট ছিল তখনকার সময়। তো চোলা সাম্রাজ্য, হিন্দু ধর্মানুষ্ঠান, দক্ষিণ ভারতীয় সামাজিক নিয়ম সব বিষয়ে বইতে এসেছে, যা ইতিহাস সচেতন পাঠকদের জন্য বিশেষ আকর্ষণ। বিশেষ করে আমি কিন্তু ইতিহাস ভিত্তিক মানে বই কিন্তু অনেক পছন্দ করি। আগেও বলছি যে হিস্টোরিক্যাল ফিকশন যেগুলা, মানে ইতিহাসের কাহিনী আশ্রিত একটা যে মানে কাহিনী, কাল্পনিক কাহিনী হয়, সেটা আমার কাছে খুব ভালো লাগে। কারণ ইতিহাসে আসলে কি হয়েছিল, মানে তারা কি এক্সাক্টলি বলেছিল সেটা তো আর আসে না, এমনিতে কি ঘটনা ঘটেছে সেটা আসে। তো সেটা নিয়ে একটা ইতিহাস আশ্রিত, মানে সেটা নিয়ে এক একজন এক এক লেখক এক এক রকম কাহিনী বানায়। তো এই চোলা সাম্রাজ্যের ব্যাপারে অ্যাকচুয়ালি আমি প্রথম জেনেছি কখন, যখন আমি মহাকাল ট্রিলজি পড়েছি, তখন মহাকালের মধ্যে এই চোলা সাম্রাজ্যের কথাটা এসেছিল। এবং মহাকালের প্রথম বইতে এসেছে, মহাকালের লাস্ট যে বইটা, থার্ড বই, সেটার মধ্যেও কিন্তু চোলা সাম্রাজ্যের কাহিনীটা এসেছে, ভালো করে এসেছে। এবং আরেকটা যেটা বই ছিল সেটা হচ্ছে নটরাজ। নটরাজের কাহিনীটা না মানে দুটোতে ফিকশন ছিল, মহাকাল আর নটরাজ। কিন্তু এখানটার সাথে না আমি দেখলাম যে এই বইটার কাহিনী মিল আছে। নটরাজের কাহিনীর সাথে এই বইটার কাহিনীর অনেক মিল আছে আরকি। নটরাজের যেখানে চোলা সাম্রাজ্যের কথা বলা হয়েছিল, দেখলাম যে অনেক কিছু মিল আছে। মানে উনি এটার সাথে মিল রেখেই করেছেন। কিন্তু এই যে কাহিনীটা, এটাও কিন্তু অ্যাকচুয়ালি ইতিহাস আশ্রিত ফিকশনই। কারণ ওই যে বললাম না, ইতিহাসের সাথে তো ফিকশনটা মিলে, কিন্তু এটা তো আর মানে নন ফিকশন বই না, ফিকশন বই। তো ইতিহাসটাকে কেন্দ্র করে উপন্যাসটা বানানো হয়েছে, যতটুকু আরকি মনে করা হয়েছে যে এরকম আরকি হয়েছে। এবং এটার জন্য নাকি আমি যতদূর জানি যে লেখিকা শ্রীলঙ্কাতেও গিয়েছে, অনেক ইনফরমেশন নিয়েছে, এবং অনেক ইনফরমেশন নেওয়ার পরে উনি কিন্তু এই মানে বইটা লিখেছেন। তো এই বইটার আরো কয়েকটা পার্ট আছে, এবং এই বইটার ব্যাপারে জানার আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে পন্নিয়িন সেলভান মুভিটাই। মানে এই বইটার কাহিনী নিয়ে কিন্তু মুভি বানানো হয়েছে তামিলনাড়ুতে, কারণ কাহিনীটা তামিলনাড়ুরই। এবং আমাকে যে আজকে আপনারা দেখছেন যে এরকম সাজ দিয়েছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি বইয়ের কাহিনীর সাথে সামঞ্জস্য রেখে আমি করেছি। কারণ তামিলনাড়ুর যখনকার কাহিনী এটা, দশম শতকের, তখনকার সময় আসলে রাজাবাসারা ছিল, মানে তখন তো রাজরানীরা কি করতো, অনেক সাজগোজ করতো। হ্যাঁ, এবং তামিলনাড়ুর যে জিনিসটা, তামিলনাড়ুর মানুষরা কিন্তু গোল্ড অনেক পছন্দ করে। এবং পন্নিয়িন সেলভান মুভিটা দেখিনি, কিন্তু মুভির যে মানে ট্রেলারটা দেখেছি, ট্রেলার আমি দেখেছি। বলিউড হিরোইন ঐশ্বরিয়া রায়ও ছিলেন একটা ভালো, মানে কোন চরিত্রে আমি জানি না, তবে আমার কেন জানি মনে হয় সম্ভবত কুন্দবাইয়ের চরিত্রে ছিলেন। তো কারণ ওটাই অনেক পাওয়ারফুল একটা ক্যারেক্টার। তো ওইখানে যে দেখানো হয়েছিল যে তারা কিরকম ভাবে গোল্ডের গয়না পরেছেন, এবং এরকম মানে জাঁকজমকপূর্ণ ড্রেস পরেছেন। তো আমি চেষ্টা করলাম সেই ভাইবটা একটু দিতে। সেজন্য আমিও একটু এটা মানে লেহেঙ্গা পরেছি, একটু জাঁকজমকপূর্ণ, এবং সাথে গোল্ডের গয়না তো পরিনি, গোল্ড প্লেটেড গয়না পরেছি। মানে ঐরকম একটা ভাইব আনার জন্য জাস্ট আমি করেছি, আর কিছুই না। তো ওই পন্নিয়িন সেলভানের মানে মুভিটা আমি আসলে আমার দেখার খুব ইচ্ছা ছিল। দেখা হয়নি কারণ সেটার হিন্দি ডাবিংটা বের হয়নি। এখন সম্ভবত বের হয়েছে, তবে আমি দেখতে পারিনি। সময় করে দেখবো সেটা ভেবেছি। ২ টা আ পার্ট আছে এই মুভিটার, মানে সেকেন্ড পার্টও বের হয়েছে। তো ওই ২ টা পার্টেই না মানে পুরা যে ৬ টা ৭ টা যে কাহিনী ছিল, মানে খন্ড ছিল, সবগুলি মিলিয়ে আরকি ওই ২ টাতেই শেষ করে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে বইয়ের সাথে মুভির কাহিনী আসলে অনেকখানি মিল থাকে না। যত কাহিনী আমি এরকম দেখেছি যে বইয়ের থেকে নিয়ে কাহিনী দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে অনেক সময় অনেক আকাশ পাতাল তফাতও থাকে। তাই এটার সাথে যেটা অনেক মিলবে সেটাও আমি মনে করি না। তবে এখানে যে কাহিনীটা আমি পড়েছি,
কাহিনীটা কিছু কিছু ক্ষেত্রে আপনার মাঝে মাঝে বোরিং লাগতে পারে, কারণ এটাতে বোঝার অনেক কিছু আছে এবং একটু জটিল মনে হয়েছে আমার কাছে। জানি না সেটা কেন মনে হয়েছে, কিন্তু এমনিতে যে মানে কাহিনীতে ভালো লাগেনি সেটা আমি বলতে পারি না। কাহিনীটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে এবং আম বিশেষ করে কুন্দবাই চরিত্র, ওই চরিত্রটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা যখন আমি নটরাজ বইটা পড়ছিলাম না, তখনই কিন্তু কুন্দবাই চরিত্রটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। কারণ আমার কাছে মনে হয়েছে এটা অনেক পাওয়ারফুল একটা ক্যারেক্টার। যেখানে তার বাবা অসুস্থ থাকাকালীন সময়ে কিন্তু পুরো রাজ্যের শাসনভার বা কি ডিসিশন নিবে বা কি করা হবে এগুলি কিন্তু সব কুন্দবাই নিত। কারণ তার ২ ভাই যুদ্ধে ছিল। হ্যাঁ, একজন যতদূর মনে হয় একজন শ্রীলঙ্কায় গিয়েছিল, আরেকজন সম্ভবত ইন্ডিয়ারই কোনো জায়গায়। তো এখানে ২ জায়গায় মানে ২ জনে এরকম মানে যুদ্ধে ছিল এবং যুদ্ধে থাকার কারণে রাজা যখন অসুস্থ হয়ে যায় তখন ২ ছেলের কেউ নেই। তো তখন আর কাকে দেবে? এখন মেয়ে ছিল বুদ্ধিমতী, সুন্দরী আর বুদ্ধিমতী। তো এই মেয়েকেই আসলে সে তখন এই দায়িত্বটা দেয়। যতদূর আমি বুঝলাম। এখন এটা ১ম কাহিনী ১ম হিসেবে আমি বলব, একটা বই যখন ১ম এ শুরু হয় না ভাগ, ভাগ তখন কিন্তু কাহিনীটা একটু স্লোমোই থাকে। যদি আপনি শেষ না করে দেন, মানে একটা এন্ডিং থাকে না? এই বইটা কিন্তু কোনো এন্ডিং নেই। বইটা শেষ হয়েছে এমন এক জায়গায় যে একটা ষড়যন্ত্রের ব্যাপারে তারা জানতে পেরেছে। তো সেই ষড়যন্ত্রটা এখন তারা মানে সবার সামনে প্রকাশ করতে যাবে যে ষড়যন্ত্র হচ্ছে। তারপরে আ যুদ্ধ হবে। তো ওইটার আগেই না কাহিনীটা মানে বইটা শেষ আরকি। তো পরের বইয়ের জন্য আমি ওয়েট করছি। কারণ পরে কি হলো এটা তো জানতে ইচ্ছে করছে। তো এখানে যে ছিল যে অরুলমজি, অ্যাকচুয়ালি মূল অরুলমজিকে কিন্তু পন্নিয়িন সেলভান বলা হতো যতদূর আমি জানি। এবং আদিত্য কারিকালান ছিল। সে তো মারা যায় যতদূর শুনেছি। এখানে অবশ্য হয়নি। এখানে তো কাহিনীটা মাত্র চলছে। নটরাজের মধ্যে আরকি আমি যা পড়ার পড়েছিলাম। তো এখানে কাহিনীটা যেটা সেটা আমার মানে আমার কাছে আসলে হিস্টোরিক্যাল ফিকশন টাই অনেক ভালো লাগে এবং তামিলনাড়ু যেটা, তামিলনাড়ু আমি যে জিনিসটা দেখেছি, তামিলের মুভি আমি অতটা দেখি না, কারণ ওদের কথা ভাষা আমি বুঝি না। তবে হ্যাঁ, ডাব করলে আমি দেখি এবং তামিলনাড়ুর অনেক সিনেমাই তো আমি দেখেছি, যেমন আম আরে মুভিটা এত মনে সবসময় হ্যাঁ, মনে থাকে কিন্তু এখন মনে করতে পারছি না নামটা। আ আচ্ছা, একটা মুভি ছিল আরকি। আমি কেন ভুলে গেলাম? রাজমাতার কথা মনে পড়ছে। কিন্তু মুভিটার নাম মনে পড়ছে না। কি অদ্ভুত! হ্যাঁ, তো ওই মুভিটার মধ্যে তো দেখানো হয়েছে যে মানে তামিলনাড়ুটা কিরকম এবং আসলে ওখানকার মেয়েরা এখনো কিন্তু আমি দেখি তাদের মধ্যে গোল্ডের চাহিদাটা অনেক। ও নাম মনে পড়ছে মুভির, 'বাহুবলী'। 'বাহুবলীটাতেও এটা দেখানো হয়েছিল। তো তামিলদের মুভি যেগুলো হিস্টোরিক্যাল ফিকশন, তা ওদের মানে যে একটা হিস্টোরি ছিল ওটিতে, যেমন এই যে চোলা সাম্রাজ্যের কথা বললাম। ওই জিনিসটা আসলে মানে ওরা দেখায় যে ওদের যে মানে সমৃদ্ধ একটা রাজ্য ছিল এবং গোল্ডের চাহিদা আমি এখনো দেখি ওইখানে, মানে তামিলনাড়ুর মাঝে মধ্যে অনেক বেশি। ওদের জিনিসটাই মনে হয় এরকম। আর আগে তো তারা গোল্ড পড়তই অনেক, অনেক। এটা আসলে তাদের ঐতিহ্য আমার যেটা মনে হয়েছে এবং আসলে অনেক সুন্দর জায়গা। এই বইতে না খুব সুন্দর করে না জায়গাগুলোর বর্ণনা দেওয়া হয়েছে। যে কারণে না মানে পড়লে মনে হয় কি আসলেই আমি ওই জায়গায় গিয়েছি এবং এত সুন্দর বর্ণনা, মানে আমার তো মনে হয় আসলে আগের দিনে, মানে এখন তো আমরা অনেক কিছু নষ্ট করে ফেলেছি। কিন্তু আগের দিনে আসলেই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেক বেশি ছিল। হ্যাঁ? তো ওগুলি দেখার মতো ছিল। তামিলনাড়ুতে আমি কখনো যাইনি। মুভিতে যতটুকু দেখেছি, এমনিতে যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে যে অনেক সুন্দর জায়গা। আর ইন্ডিয়া এমনিতেও সুন্দর, সেটা তো সবাই জানেন। তো ওই তামিলনাড়ুর কাহিনীটাই এখানে এসেছে এবং এটা কিন্তু একটা শক্তিশালী রাষ্ট্র ছিল এবং চোলা সাম্রাজ্য আসলে অনেক শক্তিশালী একটা মানে রাজ্য ছিল এবং তারা অনেক বছরই কিন্তু তারা শাসন করে গেছে। পরে তো এখন কালের প্রভাবে নেই হয়ে গেছে। এখন তো কোনো রাজারই রাজ্য নেই। এখন তো সব গণতন্ত্রের আন্ডারে। তো এই বইটা আপনারা অবশ্যই পড়তে পারেন। আমার কাছে কাহিনী ভালো লেগেছে এবং খালেদ নকিব যে অনুবাদক, আমি আসলে কি বলবো, উনাকে আমি, আমার মনে হয় না উনার কোনো অনুবাদ আমি আগে পড়েছি, হ্যাঁ? কিন্তু আমার কাছে আসলে মানে মনে হয় নাই যে মানে উনি অনুবাদ খারাপ করেছেন। আমার কাছে পড়তে ভালো লেগেছে। আর এই বইটার প্রকাশনার কথা যদি বলি, চিরকুট প্রকাশনীর প্রকাশন। চিরকুটকে তো আমি সবসময় ভালো বলি। এটা নিয়ে বলার কিছু নেই। তাদের প্রোডাকশন ভালো এবং এই আমি বলেছিলাম না আগেও যে আমার এই মানে ইয়াটা না আমার কেন জানি খুব ভালো লাগে, যে বাঁশপাতা দিয়ে যে তারা মানে এই কভারটা বানিয়েছিল, জ্যাকেটটা আমার কেন জানি মানে ভালো লেগেছে এটা। এটা আমার এরকম কভারের না মনে হয় আরো ৩-৪ টা বই আছে আমার কাছে। ওগুলি অবশ্য হ্যাঁ, ওগুলি অবশ্য একই লটে বের হয়েছিল। এটা অবশ্য আলাদা বের হয়েছে। তো আমার কাছে আমার মনে হয় পরের বইগুলো যদি সেম থাকে না, সেম জ্যাকেট থাকে না, তাহলে সুন্দর হবে। এবং আমি পরের বইয়ের জন্য অপেক্ষা করছি। জানি না চিরকুটের আসলে ঠিক থাকে না একটা জিনিসই, যেটা হচ্ছে তারা ডেট দিয়ে ডেট মতো কোনো কিছু আনতে পারে না। তো তারা আসলে বই আবার মানে কবে দিবে, হ্যাঁ, আবার কবে নতুন বই বের করবে। হ্যাঁ, তারা বলেছে যে এটার 2nd পার্টটা তারা জলদিই আনবে। এখন দেখা যাক কখন আনে। আনলে পড়বো, তারপরে আমি আবার রিভিউ নিয়ে আসবো। তো আজকে এটা রিভিউ দিলাম।
এখন আমার কথা হচ্ছে যে ইতিহাস আশ্রিত বই যারা পছন্দ করেন তাদের কাছে আসলে অনেক ভালো লাগবে। এমনিতে আপনি যদি নন ফিকশন পড়েন, নন ফিকশনের বেলায় হয় কি, যারা নন ফিকশন পড়ে তারা সম্ভবত যে ওই যে মানে ইতিহাসকে কেন্দ্র করে যে ফিকশন গুলো লেখা হয় তারা হয়তো সম্ভবত পছন্দ করে না, কারণ অনেক কিছু চেঞ্জ করা হয়। কিন্তু ভাই চেঞ্জ না করলে তো ভালো লাগবে না। আর সবচেয়ে বড় কথা, এখানে তো আমরা আসল কাহিনী বলছিও না, কারণ আসল যে কাহিনীটা আসলে কি হয়েছিল এটা তো কেউই বলতে পারবে না। তখনকার মানুষকে বেঁচে নেই, তখন কোনো ভিডিও ক্যামেরা ছিল না যে কেউ রেকর্ড করে রেখেছে, তো ওটা কেউ বলতে পারবে না। তো এখানে ইতিহাস আশ্রিত, ইতিহাসের একটা আশ্রয় নিয়ে কাহিনীটা বানানো হয় এবং আসলে আমার কাছে ভালো লাগে। আর যারা ইতিহাস আশ্রিত কাহিনী পছন্দ করেন তারা কিন্তু বইটা অবশ্যই পড়বেন, কারণ আমার কাছে মনে হয় এই মানে আমি তো জাস্ট একটা পার্ট পড়েছি এবং আমার মনে হয় সামনে আরো ইন্টারেস্টিং হবে এবং বইটা পড়ে আপনারা মজা পাবেন। তো আপনার যদি ভালো লাগবে, মানে মন চাই যদি ইতিহাস আশ্রিত বই পড়তে, তাহলে কিন্তু বইটা পড়ে দেখতে পারেন। তো আমি চমৎকার একটা বই রিভিউতে দিয়ে দিলাম, এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি চেষ্টা করব আরো ভালো ভালো নতুন নতুন কোনো অন্যরকম কন্টেন্ট নিয়ে আসার জন্য, যেটা আমি সবসময় বলি যে আমি আসলে চেষ্টা করি। অনেক সময় পারি না আসলে, সময় বলেন বা অনেক কিছু বলেন, এগুলির একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমি অনেক কিছু হয়তো ভাবি, আর এখন আমি তো বললামই যে এখন আমার আবার ভাতিজা আছে এবং আরো অনেক বিভিন্ন কারণে আসলে আমি ব্যস্ত থাকি। তো যে কারণে হয়তো দেখা যায় যে চাইলেও হয়তো আমি অতটা রিভিউ দিতে পারছি না, কারণ আমি বইটাই আসলে পড়তে পারছি না ঠিক মতো, কেন জানি। মানে আগে যেরকম একটা মনোযোগ দিয়ে পড়তাম বা আগে যেমন একটা উদ্যম ছিল, সেই জিনিসটা আমার কিসের জন্য মানে কমে গেছে, বা আমি কি মনোযোগ দিতে পারছি না সেটা জানি না, যে জিনিসটা আমার খারাপ লাগছে। তবে আপনারা দোয়া করেন যাতে আমার এই জিনিসটা কেটে যায়, কারণ আমি বই পড়তে চাই, যেটা সত্যি কথা। তো আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বই রিভিউ চান, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আজকের বই থেকে আমি আসলে কি লেসন পেয়েছি, আজকের বই কোনো লেসন নাই, আজকের বইটাই লেসন, কারণ এটা হচ্ছে ইতিহাস। হ্যাঁ, ইতিহাস মিশ্রিত একটা যে মানে ইতিহাস আশ্রিত যে একটা, ইতিহাস মিশ্রিত বলে কি বলছি আমি, ইতিহাস আশ্রিত যে একটা কাহিনী। আসলে এখান থেকে আমি কি শিখবো, ইতিহাসে যেটা বলা হয়েছে সেটাতে বুঝলাম যে আগের যুগে যে জিনিসটা খুব খারাপ ভাবে ছিল এখনকার যুগেও আছে, কিন্তু এখনকার যুগে হয় কি সবাই এক্সপোজ হয়ে যায়, যে কারণে হয়তো মানে বেশি ষড়যন্ত্র করতে পারে না। কিন্তু এইখানে যে জিনিসটা এসেছে, যেমন এই রাজ্যটা নিয়ে, বড় একটা রাজ্য, হ্যাঁ বড় সাম্রাজ্য, স্বাভাবিকভাবে এই রাজ্যটা নিয়ে মানে সবার অনেকের লোভ ছিল। রাজ্য এটা তো আগে থেকেই ভাই, সব সময় সব যুগে এটা দেখা গেছে যে রাজ্যের প্রতি মানুষের আগ্রহ থাকে, এই রাজ্য নিয়ে কামড়াকামড়ি মারামারি সবাই করতেই থাকে। তো স্বাভাবিকভাবে এখানে ওই জিনিসটা এসেছে যে রাজ্যটা নিয়ে মানে সমস্যা হচ্ছিল এবং ষড়যন্ত্র করছিল, কি এই ষড়যন্ত্র জিনিসটাই মেন। তো এটা আসলে কি যে আপনার যদি কোনো কিছু থাকে না তাহলেও সমস্যা, মানে তখন দেখা যায় যে মানুষ ওই জিনিসটা নেওয়ার জন্য আপনাকে যে কত রকম বিপদে ফেলবে, তখন মাঝে মাঝে মনে হয় কি যার কম থাকে সেই আসলে ভালো মনে হয়, কারণ তার পিছিয়ে তো কেউ লাগে না, সে তো মানসিক শান্তিতে থাকে। তবে আবার তার টাকা পয়সার সমস্যা থাকলে তারও সমস্যা, সেটাও মানসিক শান্তি নষ্ট হয়ে যায়। আসলে মানুষের সবকিছুই না পরিমাণ মতো থাকতে হয়, যেটা আমার মনে হয়েছে। তো এখানে হলেও চোলা রাজ্যের কাহিনী, এবং যারা হ্যাঁ ইতিহাস যে ইতিহাসের জন্য স্টুডেন্ট তাদের জন্য কিন্তু ভালো। ধরেন এটা বলতে পারেন যে এটাতে অনেক কিছু বানানো হয়েছে, কিন্তু অনেকখানি ইনফরমেশন তো ঠিকই আছে, কারণ আর লেখিকা উনি কিন্তু শ্রীলঙ্কা ভ্রমণ করে এসে তারপরে লিখেছেন, মানে যেখানে আসলে মেইন কাহিনীটা হয়েছিল উনি ওই জায়গায় ঘুরে এসেছেন। তো অবশ্যই উনি অনেক ইনফরমেশন নিয়েছেন, নিয়ে তারপরেই কাহিনীটা লিখেছেন। তো আমার কাছে ভালো লেগেছে, যেটা সত্যি কথা, এবং বইটা আপনারা পড়তে পারেন। একটু হয়তো প্রথমে বোরিং লাগবে, কিন্তু পরে আস্তে আস্তে ভালো লাগবে, এবং আমি নিশ্চিত যে পরের যে মানে পার্ট গুলো ওগুলি পরে আসলে আরো বেশি মজা পাওয়া যাবে, কারণ তখনই তো কাহিনীটা জমবে, কাহিনী তো আস্তে আস্তে জমে। তো আজ এই পর্যন্তই। আপনারা, আমি তো আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।